গল্প মায়াবিনী বিরোহিনী। লেখনীতে নুসরাত জাহান মিষ্টি। স্বামী তার প্রাক্তনকে বিয়ে করে বাসায় নিয়ে এলো। তাদের বিয়ে হয়ে গিয়েছে। আমার হৃদয়টা ভেঙে চুরমার হওয়ার জন্য এই একটি বাক্যই যথেষ্ট ছিল। গত 3 বছরে একটু একটু করে হৃদয়ে যে মানুষটা নিজের জায়গা তৈরি করে নিল, সে এখন অন্য কারো। তার ভালোবাসা ভাগ হয়ে গিয়েছে। এটা একজন স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমিও পারছিলাম না মেনে নিতে। তাই তো হয়ে শুধু জয়ের দিকে তাকিয়ে রইলাম। মুখ দিয়ে চেয়েও কোনো শব্দ বের করতে পারলাম না। আমার এমন অবস্থা দেখে জয় বললে, মেঘা, তুমি তো সব জানতে। আমার বিয়েতে তোমার তো সমস্যা হওয়ার কথা নয়। আমি চুপ রইলাম। চুপ থাকতে বাধ্য হলাম। চেয়েও যে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে জয় এগিয়ে আসে, আমার কাঁধে হাত রেখে বলে, এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি তো সব জানতে, তাই না? আর জয়ের কথা শেষ হওয়ার আগে আমি তার দিকে শান্ত চোখে তাকালাম। চোখ দুটি ছলছল। এই বুঝি কাঁদবে? এমন চোখ দেখে জয় চুপ হয়ে যায়। নিজেকে সামলে কিছুটা সময় নিয়ে বলে, তুমি চাইলে আমি দুজনকে নিয়ে থাকতে চাই। তোমরা দুজনেই আমার স্ত্রী। দুজনের দায়িত্বই আমি নিতে চাই মেঘা। তবে হ্যাঁ, তোমার যদি মনে হয় এসব তুমি মেনে নিতে পারবে না, তাহলে চলে যেতে পারো। আমার জীবনে তুমি থাকলেও আমার সমস্যা নাই, আর না থাকলেও না। আমি শুধু জয়ের কথা শুনলাম, কোনো প্রতিক্রিয়া দেখাতে পারলাম না। শুধু চুপচাপ শুনলাম, শুনেই গেলাম। সে আরও অনেক কথা বলেছিল, তবে সেগুলো আমার কানে এসে পৌঁছায়নি। সত্যি বলতে ওই সময় আমার দুনিয়াটাই ঘুরছিল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তাই তার কোনো কথাই আর শুনতে পাচ্ছিলাম না। জয় আমার এই করুণ পরিস্থিতি বুঝলো না, হয়তো বোঝার চেষ্টা করেনি। সে তো তার সমস্ত কথা শেষ করে দ্বিতীয় স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে গেল। এমন এক পরিস্থিতিতে পড়ে তার হয়তো অস্বস্তি হচ্ছে। জয় খুব যত্নে তার অস্বস্তি দূর করছে। আর আমার পরিস্থিতি, এটা তো জয়ের ভাবার বিষয় নয়। তার জীবনে তার প্রেম, তার প্রথম ভালোবাসা এসে ধরা দিয়েছে। এখন তার অন্য কাউকে নিয়ে ভাবার মতো সময় আছে? নেই তো। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। খুব ধীরে কদম ফেলে নিজের ঘরে চলে গেলাম। ঘরের ভেতর গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ হতে খুব কান্না পাচ্ছে। চোখের কোণে জমে থাকা পানিগুলো আর বাধা মানতে চাচ্ছে না। তাকে আর বন্দি করতে চাইলামও না। অবশেষে কেঁদেই দিলাম। হাউমাউ করে কান্না করে দিলাম। চোখ দিয়ে অজরে গড়িয়ে পড়ছে পানি। আমার কান্নার শব্দ ছিল তীব্র। হয়তো বাহির থেকে শোনা যাচ্ছে, কিন্তু নতুন বউ নিয়ে ব্যস্ত জয় সেটা শুনতে পাচ্ছে না। এতটাই পর হ্যাঁ, আমি সব জানতাম। জয়ের ভালোবাসার মানুষ রয়েছে এ জীবনে দ্বিতীয়বার। ভাগ্য তাকে সুযোগ দিলে সে তাকে আপন করে নেবে। সব আমি জানতাম, কিন্তু সেটা তো অতীত ছিল। বর্তমান তো ছিল গত 3 বছর। এই 3 বছরে গড়ে ওঠা আমাদের সম্পর্ক, এই সম্পর্ক এতটা গভীর তো আমি বানাইনি। এটাকে এত গভীর জয় করেছে। তবে আজ কেন তার এই সম্পর্কের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই? মুখ দিয়ে এত সহজেই কিভাবে আমাকে চলে যেতে বলল? তার বউকে মেনে থাকতে না পারলে চলে যাব আমি? এত সহজ? সব এত সহজ? তবে এতদিন ধরে জয় যে আমার প্রতি ভালোবাসা দেখালো, আবেগ দেখালো, সেসব কি ছিল? ভ্রম নাকি মিথ্যা? সেদিন সন্ধ্যায় জয় আমার মুখোমুখি বসলো। তার মনে হলো আমার সঙ্গে আলোচনা করা উচিত। তাই এই বৈঠক। আমিও তার কথা শুনতে বসে পড়লাম। জয় খুব নরম গলায় বলে, মেঘা,
আমি জানি আমার দ্বিতীয় বিয়েটা তুমি এত সহজে মেনে নিতে পারছো না। এটা হয়তো মেনে নেওয়া এত সহজ নয়। আমি শান্ত চোখে জয়ের দিকে তাকালাম। জয় কিছুটা নার্ভাস ফিল করলো, তবুও আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। জয় নিজেকে সামলে বলে, কিন্তু মেঘা, এটা তো হওয়ারই ছিল। বাসর রাতে আমি তোমায় বলেছিলাম আমি এই বিয়ে মানতে পারবো না। অন্য কাউকে ভালোবাসি, তোমার সঙ্গে বিয়েটা জোর করে দেওয়া হয়েছে। তখন তুমিও সব মেনে নিয়েছিলে, কারণ তোমার বিয়েটাও জোর করে দেওয়া হয়েছে। তোমারও বিয়ে করার ইচ্ছে ছিল না, যেহেতু তোমার ঘরে সৎ মা ছিল, সে তোমায় পছন্দ করতো না, তাই তোমার বাবাকে চাপ দিয়ে বিয়েটা দিয়ে দেয়। তোমার বিয়ের প্রতি খুব অনীহা কাজ করতো। সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে তুমি কখনো আমার কাছে স্ত্রীর অধিকার চাইবে না, এটা তোমার প্রয়োজন নেই, তবে তোমার স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তুমি উচ্চ মাধ্যমিক অবধি পড়ালেখা করার জন্য আমার সাহায্য চাও। এরপর একটা চাকরি জোগাড় করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, মুক্ত করে দেবে আমায়। এমনটাই কিন্তু আমাদের মাঝে কথা হয়েছিল। হ্যাঁ, মাঝে আমাদের মাঝে একটা বন্ধুত্ব, আস্থার সম্পর্ক তৈরি হয়। সেজন্য আমিও চাইনি তুমি আমাকে ছেড়ে যাও, তুমিও চাওনি, তাই আমরা এখনো একসাথে রয়েছি। আর হ্যাঁ, আমি এখনো চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। তবে তোমার যদি এই বিয়েটা মানতে অনেক বেশি কষ্ট হয়, তবে তুমি আমাকে ছেড়ে নতুনভাবে জীবন শুরু করতে পারো। এক্ষেত্রে আমার কোনো বাধা থাকবে না। আমি জয়ের কথা শুনে ম্লান হাসি দিলাম। তার কথা শুনে আমার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়। খুব অল্প বয়সে বাবা মায়ের বিচ্ছেদ হয়, অতঃপর দুজনে আলাদা সংসার শুরু করে। আমার জায়গা হয়েছিল বাবার নতুন সংসারে। সেই সংসারে আমি একটা বোঝা ছাড়া কিছুই ছিলাম না। স্বাভাবিক বিষয়, এটা তো নতুন মায়ের সংসার ছিল। তার সংসারে আমার নিজের বাবা থাকলেও সংসারটা তো তার। এখানে আমি বোঝাই, নতুন মায়ের সংসারে আমি এতটাই খুশি ছিলাম যে বিয়ে নামক শব্দটার প্রতি মারাত্মক অনীহা তৈরি হয়। বিয়ের পর যদি আমারও একটা বাচ্চা হয়, তারপর তার জীবনটা আমার মতো হয়, হতেই তো পারে। সংসারটা সারা জীবন টিকলো না, তখন আমার সন্তানের কি হবে? আমি আমার এক জীবনে এত সুখ পেয়েছি যে এই সুখের জীবনে নিজের সন্তানকে কল্পনায় বসাতে গিয়েও আটকে উঠতাম। তাই বিয়ে করতে চাইনি। কিন্তু বোঝা আমি কতকাল নতুন মায়ের সংসারে থাকবো, তাই ইন্টার প্রথম বর্ষে ওঠার সঙ্গে সঙ্গে বিয়েটা দিয়ে দেয়। তার সংসার থেকে আমি শুধুই অন্ন ধ্বংসই করছি, কোনো উপকারে লাগছি না। তাই আমাকে তাড়ানো প্রয়োজন। যদিও বিয়ের পর জানলাম তার সংসারে আমি যে কাজ করতাম তা করার জন্য লোক রাখতে গিয়ে তার এখন মাসে 10,000 টাকা গুনতে হচ্ছে, তবু তার কোনো উপকারে লাগেনি। যাক, সেসব কথা। বিয়ে যখন করতেই হবে তখন মনকে মানিয়ে নিয়েছিলাম, যা হবে দেখা যাবে। তবে মনের কোণে কোথাও না কোথাও বিয়ের প্রতি অনীহাটা থেকেই গিয়েছিল। এটা তো মন, চাইলেই নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায় না। তাই বাসর করে জয় যখন জানায় তার মা আমায় মায়ায় পড়ে তার সঙ্গে আমাকে জুড়ে দিয়েছে, তার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হয়েছে, তখন খুব খুশি হয়েছিলাম। আমারও মনের বিরুদ্ধে গিয়ে সংসার করতে হবে না। আমি সবসময় একা বাঁচতে চাইতাম। একটা ছোট ঘর, একা আমি, একটা ছোট চাকরি, যা দিয়ে মাস চলে যাবে। এমন এক জীবন চাইতাম যে জীবনে কারো কোনো জায়গা হবে না। তাই খুশি মনে তার সঙ্গে ডিল করলাম। জয় তার খরচে আমাকে উচ্চ মাধ্যমিক শেষ করতে দেবে, পরে অবশ্য চাকরি পেয়ে আমি তাকে তার পাওনা শোধ করে দেব। তবে হ্যাঁ, চাকরি পেয়ে দুজনে আলাদা হয়ে যাব। জয়ও এই কথায় রাজি হয়। তবে গত 3 বছরে অনেক কিছু বদলে যায়। মনের মধ্যে বিশাল পরিবর্তন চলে আসে। এটা আমার একার দোষে হয়নি, এখানে জয়েরও ভূমিকা ছিল। জয় ঢাকা চাকরি করত। বিয়ের পর তার মা আমাকেও তার সঙ্গে পাঠিয়ে দেয়। যদিও তার উদ্দেশ্য ছিল ছেলের সংসার, তবে আমাদের উদ্দেশ্য ছিল ভিন্ন।
এই বাসায় এসে আমরা প্রথমে আমাদের ঘর আলাদা করে ফেলি। দুজনে দু ঘরে থাকা শুরু করি। জয় তার কথা রাখতে আমাকে এখানে একটি কলেজে ভর্তি করিয়ে দেয়। আমরা একই ছাদের তলায় থেকেও দুজনে অপরিচিতর মতোই থাকতাম। কিন্তু হঠাৎ সব বদলে গেল। মেঘা। জয়ের ডাকে অতীতের ভাবনা থেকে বের হয়ে আমি মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলে বলি, তোমার প্রাক্তন তো অন্য কারো স্ত্রী ছিল। আমি প্রশ্ন না করলেও জয় আমার প্রশ্ন বুঝতে পারে, তাই শান্ত গলায় বলে, 6 মাস হলো ওর ডিভোর্স হয়েছে। স্বামীটা খুব খারাপ ছিল, অত্যাচার করত, তাছাড়া পরকীয়া করত। একের অধিক সম্পর্ক ছিল, সব মিলে ওদের সংসার টেকেনি। এত বছরের সংসার হলেও খুশির মানে তার স্বামী কখনো জায়গা করতে পারেনি, কারণ তার মনে আমি ছিলাম। তাছাড়া তুমি তো জানোই ওর বাবা ওকে জোর করে বিয়ে দিয়েছে। তার আমাকে পছন্দ ছিল না, একে তো জোর করে বিয়ে, তার উপর স্বামী খারাপ, সব মিলিয়ে বিচ্ছেদ হলো। এরপর তোমার সঙ্গে যোগাযোগ করলো, তোমারও পুরনো প্রেম জেগে উঠলো, তাই না? আমার কথা শুনে জয় বিনা সংকোচে বলে, পুরনো প্রেম নয়, প্রেমটা সবসময় ছিল। ও আমার প্রথম এবং শেষ ভালোবাসা। কখনো চেয়েও আমি তাকে ভুলতে পারিনি। কিন্তু অন্য কারোর সঙ্গে বিছানায় ঠিক হয়ে যেতে পারছো। অন্তরগ্ন মুহূর্তে ভালোবাসার বাণী শোনাতে ভুল হয়নি, তাই না? আমি কণ্ঠটা খুব শান্ত ছিল। আমার শান্ত কণ্ঠে বলা এই কথাটা জয়ের হজম হলো না। সে অবাক হয়ে যায়, বিস্মিত নজরে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি লক্ষ্য করে আমি রহস্যময় এক হাসি দিই। অতঃপর মেজবা বাড়ি ফিরে সেই যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে আর খোলার নাম নেই। তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েছে। তোমার সঙ্গে ঝগড়া করে যে চলে এসেছে সেটা সে বুঝতে পারছে। অতঃপর জয়ের বিস্মিত চোখে চোখ রেখে আমি বললাম, মনে পড়ে জয় সেসব দিনের কথা? তুমি আমি খুব কাছাকাছি, খুব ঘনিষ্ঠ। জয়ের মুখে এবার বিস্ময়ের সঙ্গে অস্বস্তি ফুটে উঠলে। আমি সে মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলাম। অতঃপর শান্ত গলায় মনে করিয়ে দিলাম অতীতের স্মৃতি। এই বাসায় আসার পর 3 মাস আমরা অপরিচিতর মতো ছিলাম। দুজনের মধ্যে দূরত্ব ছিল খুব, যে দূরত্ব কেউ ভাঙতে চায়নি। কিন্তু হঠাৎ একদিন আমি দেখলাম জয় মনমরা হয়ে বসে রয়েছে। এক ঘরে থাকার সুবাদে মানুষ হিসেবে জানতে চাই তার মন খারাপের গল্প। সে বলতে চায় না, কেন বলবে তার মন খারাপের কারণ? বন্ধুকে বলা যায়, আমাকে না, কারণ আমি তো বন্ধু নই। তার কথা শুনে আমি আর কিছু জানতে চাইলাম না। সেদিন জয় নিজেই বন্ধুত্বের অফার করলো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আমার দোষ হলো আমি তার সেই বাড়িয়ে দেওয়া হাত ধরি। একই ঘরে থাকি, একে অপরকে সাহায্য করার কথা দিয়েছি, তাই বন্ধু হওয়াটাই যায়, হলাম বন্ধু। অতঃপর সব বদলাতে শুরু করে। জয় তার সঙ্গে খুশির, প্রেম, বিচ্ছেদের গল্প বলে। আমার সঙ্গে টুকটাক সব শেয়ার করতে শুরু করে। আমিও আস্তে ধীরে আমার গল্পও শেয়ার করি। সময় যায়, আমাদের বন্ধুত্ব গাঢ় হয়। জয় তাকে এমনভাবে আমার সামনে তুলে ধরে যে অজান্তে সে চমৎকার মানুষ হিসেবে ধরা দেয় আমার চোখে। শুধু তাই, খুব চমৎকার মানুষ। ধীরে ধীরে আমাদের গল্প আড্ডার সময় বাড়ে। বন্ধের দিনে ঘুরতে যাওয়া হয়, মনের মধ্যে আবেগ জন্ম নেয়, কিন্তু আমি নিজেকে সামলে নিই। আমি তো কথা দিয়েছি তাকে ছেড়ে দেব, তাই প্রেম নামক শব্দটা আসা উচিত নয়। আমি আমার সীমা অতিক্রম করিনি, একদমই করিনি। বছর খানেক এভাবে চলে যায়। আমার হৃদয়ে জয়ের জন্য জায়গা তৈরি হলেও আমি নিজেকে সামলে চলি, এড়িয়ে যাই। কিন্তু হঠাৎ সব বদলে যায়। জয় আমার সংস্পর্শে এসে খুশি হতে শুরু করে। ধীরে ধীরে সে তার প্রথম প্রেমের বিচ্ছেদটা মেনে নিতে শুরু করে, তাকে ছাড়া জীবন ভাবতে শুরু করে। আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে।
একসময় সে আমায় ভালোবাসার কথা বলে। তখন আমাদের বিয়ের 1.5 বছর। এক সন্ধ্যায় জয় তার মনের কথা জানায়। তার কথা, তার দেখানোর স্বপ্ন, একটা সংসার, একটা সুন্দর ভবিষ্যৎ, সব মিলিয়ে তার ভালোবাসারে গড়ে যায়। আমার জীবনের প্রথম পুরুষ ছিল জয়। তার সঙ্গেই আমার এত গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাছাড়া ছোট থেকে যে ভয়টা পাচ্ছিলাম, সেই ভয়টা জয় দূর করে। সেদিন তার ভালোবাসা আমি গ্রহণ করিনি। কেন করিনি? কোনো ভয়ে, সেটা জয় জানতো, বুঝতে পেরেছিল। অতঃপর জয় ধীরে ধীরে সেই ভয়টা কাটায়। সে আমার আশ্বাস দেয় আমাদের মধ্যে তেমন কোনো দিন আসবে না যেদিন একে অপরকে ছাড়তে হবে। সম্পর্কটা এভাবেই করব দুজন। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা দেখালো জয়। আমারও তো মন আছে, হৃদয় আছে। তাছাড়া এক ঘরে এক ছেলের এতটা কাছাকাছি থেকে তার প্রতি আবেগ উপেক্ষা করা যায় না। তাই তার ভালোবাসা গ্রহণ করলাম। গত 1.5 বছরে জয় এত এত ভালোবাসা দেখালো, এত এত স্বপ্ন। এতদিনে বহুবার আমরা ঘনিষ্ঠ হয়েছি, কত রাত কেটেছে স্বপ্নের মতো। আমি এসব জয়কে মনে করে দিয়ে খুব শান্ত গলায় বললাম, খুশি যদি তোমার প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে থাকে, তবে আমার প্রতি দেখানো তোমার অনুভূতিটা কী ছিল? জয় খুব সহজে এবং সাবলীল গলায় বলে, আবেগ, ক্ষণিকের মোহ। এক ঘরে দুজন নারী পুরুষ, বিপরীত ধর্মের দুজন, আকর্ষণ কাজ করা স্বাভাবিক, শারীরিক ঘনিষ্ঠতা হওয়া স্বাভাবিক। একসাথে থাকায় তোমার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে মেঘা, যেটার জন্য এত ঘনিষ্ঠ হয়ে গিয়েছি আমরা। আমি আর কিছু বললাম না, ম্লান হাসি দিয়ে চলে গেলাম। সেটা তো অবশ্য খুশি এবং জয়ের জন্য বাসর ঘর সাজালাম, তাদের আশ্বাস দিলাম, খুব সহজে মেনে নিলাম। জয় খুব খুশি হয়, তবে খুশি এটা স্বাভাবিকভাবে নেয় না। তার চোখ মুখ দেখেই বোঝা যায় সে সতীনের ঘর করতে আগ্রহী না। যতই হোক নারী, এত সহজে কেউ সতীনের ঘর করতে চায়? খুশি ডিভোর্সি হয়ে হয়তো সমাজ, পরিবারের কথার তীরে ক্ষতবিক্ষত হয়ে জয়ের কাছে এসেছে। তার হয়তো আমার জীবন দিয়ে মুক্তিটা বেশি প্রয়োজন ছিল, তাই সতীন মেনে নিয়ে এসেছে। নয়তো ভেবে নিয়েছে আগে তো ঘরে যাই, পরে সতীন দূর করে ফেলবো। তার দ্বারা এটা সম্ভব, কারণ জয় যে তার জন্য ভালোবাসাটা খুব গভীর। তবে আমি তাকে ভরসা দিয়ে বললাম, চিন্তা করো না, তোমার বেশি দিন সতীনের ঘর করতে হবে না। তার মানে তুমি চলে যাবে? খুশি খুব হাসি মুখে কথাটি বলে। ইস, সতীনের ঘর করতে হবে না বলে কত খুশি। খুশি খুব খুশি। তার খুশি দেখে আমিও রহস্যময় হাসি দিলাম। আমার হাসিটা বোধ হয় খুব বিশ্রী ছিল। আমার হাসিটা খুশি দেখলো, তবুও কিছু বলল না। তবে কি আমার হাসির বিশ্রীর রূপটা সে দেখেনি? ভাগ্যিস দেখেনি। এতক্ষণ ধরে মেঘার কথা মনোরোগ বিশেষজ্ঞ মেহরাজ আফরিন শান্তভাবে শুনে এই পর্যায়ে এসে তিনি বলেন, সেদিনের জয়কে খুন করার পরিকল্পনা করে ফেলেছিলে, তাই নিজের হাসি নিজের কাছে তো বিশ্রী লেগেছে হবে হয়তো। কথাটি বলে মেঘা এক বিদঘুটে হাসি দেয়। অতঃপর নিজ থেকে বলে, 1.5 বছর অনেকটা সময়। এতটা সময় শুধু জয় মোহের দুনিয়ায় ছিল। তার মুখ দিয়ে বের হওয়া ভালোবাসা বাণী তার সস্তা আবেগ ছিল, সস্তা আবেগ। তার এই আবেগে 1.5 বছর ধরে আমার চোখে যে অজস্র স্বপ্নের জন্ম হলো, সেগুলো কিছু নয়, জয়ের জন্য কিছু নয়, কিছু ছিল না। ভাবতে পারেন, কিছু ছিল না। একটু থেমে আবার বলে, কত সহজে, কত অবলীলায় জয় বলে দিল সে আমায় ভালোবাসে না। আমার প্রতি তার একটা শারীরিক আকর্ষণ ছিল, মোহ ছিল, এছাড়া কিছু নয়। তার প্রথম এবং শেষ ভালোবাসা খুশি। খুশি তার ভালোবাসা। তো জানোয়ারের বাচ্চা তুই আমি ভালোবাসার বাণী বললি কেন? মিথ্যা স্বপ্ন কেন দেখালি? কেন? খুব সহজ না? একজনকে বিয়ে করে নিয়ে এলাম আর বলে দিলাম, ওকে মেনে নিয়ে থাকতে পারলে থাকো, নয়তো চলে যাও। কথাগুলো বলতে বলতে মেঘা উত্তেজিত হয়ে যায়। আফরিন তাকে সামলানোর চেষ্টা করে।
ব্যর্থ হয়ে তার শরীরে চেতনানাশক দিয়ে দেয়। অতঃপর খুব শান্ত চোখে মেঘার দিকে তাকায়। ছোট থেকে অবহেলা অত্যাচার সহ্য করে মেয়েটা মানসিকভাবে আগেই ভেঙে পড়ে। তার সেই ভাঙা জীবনে জয় এসেছিল, ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার চোখে রঙিন চশমা পরিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ জয়ের দ্বিতীয় বিয়ে মেঘার হৃদয়ে অনেক বড় আঘাত হানে। তার যে ভয়াবহ আঘাত পায় যখন তার জানা যায় যখন জয় জানায় সে তাকে ভালোবাসে না, কখনো বাসেনি। তাদের মাঝে যা হয়েছে সব আকর্ষণ ছিল, মোহ ছিল। এটা মেঘা কিছুতেই মানতে পারেনি। আর সেখান থেকে মেঘার মধ্যে থাকা সাইকোটা জেগে ওঠে, যার ফলাফল তো এখন সবাই জানে। সেদিন রাতে ঘুমের ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ায় মেঘা জয় এবং খুশিকে। অতঃপর গভীর ঘুমে মগ্ন জয়কে নৃশংসভাবে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। ভাবা যায় পুরো 36টা আঘাত করেছে মেঘা। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পেলে মানুষ এতটা সাইকো হয়ে যায়, এভাবে ভালোবাসার মানুষকে আঘাত করে। ভালোবাসার মানুষকে কখনো কেউ এভাবে আঘাত করে? আফরিনের নানা স্টুডেন্টের এই প্রশ্ন, যার জবাবটা আজ অবধি কখনো আফরিন দেয়নি, কারণ তার কাছে জবাব ছিল না। তবে মেঘার এই ঘটনা তাকে তার প্রশ্নের জবাব দিয়ে দেয়। তাই তো মেঘার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আফরিন বলে, প্রত্যেক মানুষের মধ্যেই এক ভয়াবহ সাইকোর বাস। সেই সাইকোর মাধ্যমে ভালোবাসার মানুষকে এভাবে কেন, এর চেয়েও ভয়াবহভাবে আঘাত করা যায়। আফরিনের মেঘার মুখটা দেখে মায়া হয়, খুব মায়া লাগে। মেঘার চেয়ে ছোট্ট তার একটা মেয়ে রয়েছে, তাই বোধ হয় এই মায়া, নাকি অন্য কোনো কারণ আছে হয়তো। আফরিন হয়তো জানে সবটা, কিন্তু এটা সে এখন প্রকাশ করতে চায় না। দিন শেষে আমরা সবাই যে স্বার্থপর, আফরিন তো ভয়ানক স্বার্থপর। তার স্বার্থপরতাই তো মেঘার আজকের এই পরিণতির জন্য দায়ী। কিন্তু আফরিন এসব মনেই করতে চায় না, তাই মুখটা ঘুরিয়ে নেয়। এই মেয়ের প্রতি আর মায়া করে লাভ নেই, কোনো লাভ নেই। সে এখন নিশ্চিত হয়ে গিয়েছে এই মেয়ে মানসিকভাবে অসুস্থ। রিপোর্টে সেটা লেখা আদালতে জমা দিতে হবে, এই তো তার কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই। পরক্ষণে আফরিনের মনে হয়, মেঘাকে দেখে একদম মনে হয় না সে অসুস্থ, তাকে সুস্থ স্বাভাবিক লাগে। কত সুন্দর করে ঘটনার বর্ণনা দিল, কত সহজেই জয়কে মেরে দিয়েছে। সেটা আবার বড় মুখ করে বলছে। কে বলবে এই মেয়ের এই আচরণে অস্বাভাবিক? এটাই তার অসুস্থতার প্রমাণ, যার জন্য আফরিনও দায়ী। না, আফরিন আর ভাবতে পারছে না, ভাবতে চায় না, তাই দ্রুত ঘর ত্যাগ করে। পরিশেষে মেঘার স্থান হয় মানসিক হাসপাতালে। ধীরে ধীরে তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। সে পুরোপুরি উন্মাদ হয়ে যায়। তার এই অসুস্থ জীবনে তার বাবা পিতৃত্ব নিয়ে বেশ কয়েকবার তার কাছে এসেছে, কিন্তু সময়ের ধারাবাহিকতায় মেঘা তার বাবাকেও ভুলে যায়। তাই তার জানা হয় না তার বাবাও তাকে ভালোবাসে। আর না জানা হয় তার এই পরিস্থিতির জন্য বন্ধ ঘরের মধ্যে বসে কেউ একজন নিজেকে দোষারোপ করে। যে মানুষটার হওয়ার কথা ছিল মেঘার সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু ভাগ্য তাকে হতে দেয়নি। ভাগ্য নাকি স্বার্থপর হবে হয়তো। সমাপ্ত। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।